বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের আইসিটি বিষয়ের উপরে ক্লাস নিব। চ্যাপ্টার নং 2 ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর। প্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক আইসিটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। 2020-21 শিক্ষাবর্ষে মৌলভীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা ইতিমধ্যেই আইসিটি কয়েকটা ক্লাস করেছ। তোমরা হয়তো জেনেছ যে আইসিটি বিভাগের আসলে নির্দিষ্ট কোনো শিক্ষক নেই। বিভিন্ন বিষয়ের শিক্ষক মণ্ডলী আইসিটি বিষয়টি পড়ান। আমি যারা বিজ্ঞান বিভাগের তাদের সাথে আগেই পরিচয় হয়েছে। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। আমি আজকে চ্যাপ্টার 2 এর প্রথম লেকচার দিব, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এর উপর। বিশেষ করে এটা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই পাঠ্য বইয়ের নাম জানতে চেয়েছ। সহায়ক বই হিসেবে বাজারে অনেক বই রয়েছে। সব কয়টা বই ভালো, কিন্তু তার মধ্য থেকে, কারণ তোমরা তো সব কয়টা বই কিনতে পারবে না, সেজন্য একটা বা দুইটা বই কিনবে। এবং আমি এখানে কতগুলো বইয়ের নাম, লেখক সহ বইয়ের ছবি বা প্রচ্ছদের ছবি উল্লেখ করেছি। বই কেনার ক্ষেত্রে তোমাদের জন্য সহজ হবে। শুরুতেই বলছি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এনসিটিবি কর্তৃক প্রকাশিত, অর্থাৎ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রকাশিত এই বইটি এইবারেই প্রথম প্রকাশিত হয়েছে। তোমরা এই বইটি কিনতে পারো। ছোট পরিসরে বইটি সিলেবাস অনুযায়ী রচিত এবং এনসিটিবি কর্তৃক প্রকাশিত। এরপরে যদি তোমরা কিনো, এরপরে যদি অন্য একটা কিনো, অথবা ইতিমধ্যে হয়তো কিনে ফেলেছো, যে কোনো একটা কিনলেও হবে। মাহবুবুর রহমানের সিস্টেক পাবলিকেশনের বইটি ভালো। প্রকৌশলী মুজিবুর রহমানের বইটিও আছে ভালো। তথ্য যোগাযোগ প্রযুক্তি লেকচার পাবলিকেশনের বইটিও, এরপরে আমি এটাকে উল্লেখ করছি, এবং কাজল ব্রাদার্সের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি এবং অক্ষরপত্রের বইটি এখানে উল্লেখযোগ্য। এবং এর বাইরেও অনেকগুলো বই রয়েছে বাজারে। তোমরা যদি এর মধ্যেই কিনে থাকো, এর বাইরের কোনো বইও, তাহলে তোমাদের চলবে, কারণ প্রায় কাছাকাছি এবং সমসাময়িক লেখাগুলো দিয়ে আসলে বইগুলো প্রকাশিত হয়েছে। এবং যদি এরপরেও একটা কিনো, এখান থেকে তোমরা পর্যায়ক্রমে পছন্দক্রম অনুসারে, আমি এখানে শুরুর দিকে উল্লেখ করেছি, পছন্দের ক্রম অনুসারে তোমরা এটাকে বিবেচনায় নিতে পারো যদি কেউ 2টা বা 3টা বই কিনো। আমি সেজন্য পরামর্শ দিব যে আসলে একটা বই দিয়ে তোমাদের কনসেপশন অনেক সময় ক্লিয়ার হয় না। একাধিক বই তোমরা যদি পাঠ্য হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। সেজন্য আমি তোমাদের অনুরোধে আবার বই সংক্রান্ত এখানে স্লাইডটিতে উল্লেখ করলাম, বইয়ের তালিকা সহ। প্রিয় শিক্ষার্থী, আমি এবার মূল ক্লাসে চলে আসছি। শুরুতেই জেনে নেই কমিউনিকেশন সিস্টেম কি। যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ডেটা বা তথ্য, ভিডিও আদান প্রদান করা হয়, তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। প্রিয় শিক্ষার্থী, কমিউনিকেশন বলতে আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশনই বুঝি। আসলে সবসময় কমিউনিকেশন সব কমিউনিকেশন কিন্তু ডেটা কমিউনিকেশন না।
কারণ যখন শুধু ডেটা বা তথ্য ভিডিও আদান প্রদান করা হয় তখন আমরা এটাকে অনেক সময় আমরা এটাকে আসলে ডেটা কমিউনিকেশন বলি, কারণ দুইটা টার্ম খুব কাছাকাছি কিন্তু এদের মধ্যেও পার্থক্য রয়েছে। অনেক সময় মানুষের সাথে সরাসরি যোগাযোগ হয়, ম্যানুয়ালি যে যোগাযোগ হয়। কমিউনিকেশন বলতে আসলে সকল ধরনের যোগাযোগকেই বোঝানো হয়েছে। যেমন অনেক সময় সরাসরি বায়োলজিক্যাল যোগাযোগ বা চিঠি বা লিখিত কোনো সংকেতের মাধ্যমে মানুষের দ্বারা দেখা যায় একে অপরের সাথে যোগাযোগ হয়, অথবা যান্ত্রিক বা স্বয়ংক্রিয় উপায়ে বিভিন্ন ধরনের ডেটা কমিউনিকেশনের মাধ্যমে যোগাযোগ হয়। ডেটা কমিউনিকেশন আসলে একটা কমিউনিকেশনেরই অংশ, কমিউনিকেশনের অংশ বলতে পারো, বা কমিউনিকেশনের একটি প্রকারভেদ। সব ধরনের ডেটা কমিউনিকেশন আসলে কমিউনিকেশন হিসাবে বিবেচিত হয়, তবে সব কমিউনিকেশনই কিন্তু ডেটা কমিউনিকেশন নয়, এটা মনে রাখবে। এবং আমরা ডেটা কমিউনিকেশনের বা এই কমিউনিকেশনের শুরুতে আমরা কয়েকজন বিজ্ঞানীর অবদানের কথা উল্লেখ করব। এখানে 1831 সালে বিজ্ঞানী স্যামুয়েল মোর্স সর্বপ্রথম টেলিগ্রাফ আবিষ্কার করেন। 1838 সালে বিজ্ঞানী কুক ও হোয়াইটস্টোন বৈদ্যুতিক টেলিগ্রাফ আবিষ্কার করেন। 1876 সালে বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক সংকেতের সাহায্যে কণ্ঠস্বর প্রেরণের পদ্ধতি টেলিফোন আবিষ্কার করেন। আলেকজান্ডার গ্রাহাম বেল একজন স্কটিশ সায়েন্টিস্ট ছিলেন। তোমরা জানো আলেকজান্ডার গ্রাহাম বেল, বা শুধু গ্রাহাম বেল বললেই তোমরা সবাই জানো যে তিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন, এবং এই টেলিফোন আবিষ্কারের জন্য উনি সারা বিশ্বে পরিচিত। এবং যখন মানুষের যোগাযোগের ব্যবস্থা খুব কঠিন ছিল, 1876 সালের কথা, তো এই সময়ে যখন টেলিফোন আবিষ্কার হয়েছে তখন কিন্তু এটা একটা মানে আশ্চর্যজনক ইনভেনশন ছিল বলা যায় টেলিফোন আবিষ্কারটা। আসলে আলেকজান্ডার গ্রাহাম বেলের মা এবং ওয়াইফ বোবা ছিলেন। তাদের বোবাদের জীবনযাত্রার উপর বা এর উপর গবেষণা, আলেকজান্ডার গ্রাহাম বেলের প্রচুর গবেষণা ছিল, এবং এদের মধ্যে কিভাবে কমিউনিকেশন করা যায় এবং এই বিষয়ে গবেষণা এবং অবদান রয়েছে আলেকজান্ডার গ্রাহাম বেলের। টেলিফোন আবিষ্কারের আগেই তিনি এই বিষয়গুলোতে অনেকটাই দক্ষতা অর্জন করেন, এবং এরপরে 1876 সালে টেলিফোন আবিষ্কার করেন। 1909 সালে নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনির রেডিও উদ্ভাবন বিংশ শতাব্দীর প্রথম দশকে ওয়্যারলেস কমিউনিকেশন এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা করে। এটাও তোমরা জানো, কারণ রেডিও আবিষ্কারটা ছিল তখন একটা যুগান্তকারী বলা যায় আবিষ্কার, মার্কনির আবিষ্কার, বা জি মার্কনি বলা হয় সংক্ষেপে ওনাকে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জেনে নিই বেসিক পার্টস অফ ডাটা কমিউনিকেশন। অর্থাৎ ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে তিনটা অংশ, সাধারণত যে মৌলিক তিনটা অংশ আছে, 3 components are essential in data communication। তিনটা অংশ আছে। এক নাম্বার হচ্ছে সেন্ডার বা সোর্স, 2 নাম্বার হচ্ছে ডাটা কমিউনিকেশন মিডিয়াম, 3 নাম্বার হচ্ছে রিসিভার বা সিঙ্ক। আসলে যদি আমরা দেখি যে কমিউনিকেশনের ক্ষেত্রে একটা পক্ষ অন্য আরেকটা পক্ষের সাথে যোগাযোগ করতে চায় বা যোগাযোগ দরকার পড়ে, তখন কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন হয়। যে কোনো মাধ্যমে এক সময় দেখা যাইত যে কবুতরের মাধ্যমে মানুষ চিঠি পাঠাইতো, এখানে একটা মাধ্যম ছিল কবুতর, কিন্তু বা ঘোড়ার মাধ্যমে যে সংবাদ পাঠানো হইতো। এখন দেখা যায় যে এখন বর্তমানে যে আধুনিক যুগে এদের প্রয়োজন নাই। যত দ্রুত আমরা কমিউনিকেশন করতে পারি ততই আমরা এগিয়ে যাব বিশ্বের সাথে তাল মিলিয়ে। তো তথ্য প্রবাহের যে এই প্রক্রিয়া, একজন থেকে আরেকজনের সাথে যে যোগাযোগের জন্য, এই প্রক্রিয়াকেই কিন্তু আসলে কমিউনিকেশন বলা হয়। সেই ক্ষেত্রে যদি ডেটা বা কোনো ধরনের ইনফরমেশন, ভিডিও, টেক্সট এগুলো
যখন আমরা পাঠাই বা যোগাযোগের মাধ্যমে এগুলো প্রেরণ করা হয় তখন আমরা এটাকে ডেটা কমিউনিকেশন বলি। সেই ক্ষেত্রে সেন্ডার বা সোর্স লাগবে। যে ব্যক্তি আসলে প্রেরণকারী সেই হচ্ছে আসলে সেন্ডার, বা যে ব্যক্তির কাছ থেকে আমরা খবর বা তথ্য পাবো উনি হচ্ছে সেন্ডার, এবং যে ব্যক্তি প্রেরণকারীর কাছ থেকে তথ্যটি গ্রহণ করবেন তিনি হচ্ছে রিসিভার বা সিঙ্ক, এবং মাধ্যমটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মিডিয়াম। সেটা বিভিন্ন ধরনের তার যুক্ত মাধ্যম বা তার বিহীন মাধ্যম হতে পারে। বেসিক পার্টস অফ ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে সেন্ডার বা সোর্স যদি আমরা মনে করি যে একজন ব্যক্তি সেন্ডার বা সোর্স, এবং অপর প্রান্তে একজন আছেন যিনি রিসিভার। ওনার যে বার্তা বা মেসেজ প্রেরণ করার ফলে যে উনি যে ফিডব্যাক দিচ্ছেন এটা কিন্তু একটা মিডিয়ামের মাধ্যমেই আবর্তিত হচ্ছে। অর্থাৎ মিডিয়াম ছাড়া কিন্তু সংবাদ বা বার্তা বা টেক্সট বা ইনফরমেশন এগুলো কিন্তু প্রেরণ করা বা গ্রহণ করা সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম, এবার আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম নিয়ে। যোগাযোগের ধরন অনুযায়ী কমিউনিকেশন বিভিন্ন প্রকার হতে পারে। এক নম্বর হচ্ছে বায়োলজিক্যাল কমিউনিকেশন। সকল প্রকার কমিউনিকেশন যেখানে শরীরের বিভিন্ন অংশ যেমন ব্রেইন, ভোকাল কর্ড বা কান, হাত বা বাহু, শরীরের বিভিন্ন অংশকে ব্যবহার করে যদি কোনো ধরনের বার্তা সঞ্চালন বা মেসেজ প্রেরণ করা হয় বা গ্রহণ করা হয় তাকে বলা হয় বায়োলজিক্যাল কমিউনিকেশন, যেটাকে আমরা বলি এটাকে একটা ম্যানুয়াল কমিউনিকেশন বলা যায়। যে একজন মানুষ আরেকজন মানুষের সাথে সরাসরি একটা যোগাযোগের মাধ্যমে যে বায়োলজিক্যাল কমিউনিকেশন করছে, বায়োলজিক্যাল কমিউনিকেশন পরস্পরের সাথে পরস্পর কিন্তু কমিউনিকেশন করছে, এটা হলো বায়োলজিক্যাল কমিউনিকেশন। তাহলে বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেমের মধ্যে বায়োলজিক্যাল কমিউনিকেশন এটা উল্লেখ করা হয়েছে এখানে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, এবং সেই সম্পর্কে এটা একটা ম্যানুয়াল যোগাযোগ বা কমিউনিকেশন বলা যায়। গ্রাফিক কমিউনিকেশনের কথা উল্লেখ করা যায় 2 নম্বর। গ্রাফিক কমিউনিকেশনের ক্ষেত্রে সকল ধরনের কমিউনিকেশন যেখানে বিভিন্ন ধরনের টেক্সট থাকতে পারে বা লেখা থাকতে পারে, লেখা বা টেক্সট, কোনো ধরনের চিত্র বা চিহ্ন বা ছবি এগুলো যদি প্রেরণ করা হয়, মেসেজ আকারে যদি প্রেরণ করা হয় বা এটাকে সরাসরি যদি প্রেরণ করা হয় তাহলে আমরা এটাকে বলবো গ্রাফিক কমিউনিকেশন। এটা হচ্ছে ডাক বিভাগের মাধ্যমে আমরা যে চিঠি প্রেরণ করি বা বিভিন্ন ধরনের ছবি বা কোনো ডকুমেন্টস যদি আমরা প্রেরণ করি তখন এটাকে আমরা বলতে পারি গ্রাফিক কমিউনিকেশন। যেমন এখানে গ্রাফিক কমিউনিকেশনের একটি উদাহরণ উল্লেখ করা যায় যে ডাক বিভাগের মাধ্যমে যে প্রেরিত চিঠি সেটাই হচ্ছে গ্রাফিক কমিউনিকেশনের একটি উদাহরণ। 3 নাম্বার হচ্ছে টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে এটা তোমরা সবাই জানো, বর্তমানে টেলিকমিউনিকেশনেরই সবচেয়ে বেশি ব্যবহার প্রচলিত, বা আমরা সবাই টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে পারদর্শী বলা যায়। টেলিকমিউনিকেশনটা এখন বিভিন্ন ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দূরবর্তী স্থানে বা কোনো যদি দূরবর্তী স্থান থেকে যদি কোনো যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে যদি যোগাযোগ করা হয় বা কোনো ধরনের ডাটা আদান প্রদান করা হয়, তথ্য, ভিডিও, টেক্সট আদান প্রদান করা হয়, তাদেরকেই এই প্রক্রিয়াকে বলা হয় টেলিকমিউনিকেশন। টেলিফোন বা এখানে যদি আমরা দেখি যে একটা যোগাযোগের একজন ব্যক্তি মোবাইল ফোন থেকে আবার আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছে, অথবা এটা যদি কম্পিউটারের মাধ্যমে হয় তাও সম্ভব। টেলিভিশন, রেডিও, অর্থাৎ এই সমস্ত ডিভাইসগুলো কিন্তু সবই টেলিকমিউনিকেশনের
উদাহরণ উল্লেখ করা যায়। যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কমিউনিকেশন সিস্টেম বলতে এখন কিন্তু টেলিকমিউনিকেশনকেই বোঝানো হয়, এবং সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আমরা যোগাযোগ করতে পারছি টেলিকমিউনিকেশনের মাধ্যমে, এবং খুব দ্রুত যোগাযোগ করা সম্ভব হচ্ছে। শুধু ফোনের মাধ্যমে আমরা কিন্তু মেইল বা বিভিন্ন ধরনের টেক্সট, বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করতে পারি। প্রিয় শিক্ষার্থী, ডেটা কমিউনিকেশনের ধারণা বা কনসেপ্ট যদি আমরা বলি, কমিউনিকেশন সিস্টেম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা তথ্য আদান প্রদান সম্ভব। এই যোগাযোগ প্রক্রিয়ার 5টি মৌলিক উপাদান হলো উৎস, প্রেরক, মাধ্যম। 1 নম্বর হচ্ছে উৎস, 2 নম্বর হচ্ছে প্রেরক, 3 নম্বর হচ্ছে মাধ্যম, 4 নম্বর হচ্ছে গ্রাহক বা প্রাপক, 5 নম্বর গন্তব্য। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি যে এখানে কম্পিউটার আছে একটা, এটাই হলো উৎস। এটাকে যদি আমরা এখানে 1 নম্বর বলি উৎস, মডেম এখানে 2 নম্বর হচ্ছে প্রেরক, 3 নম্বর হচ্ছে মাধ্যম, 4 নম্বর হচ্ছে গ্রাহক বা প্রাপক, 5 নম্বর হচ্ছে গন্তব্য বা ডেস্টিনেশন। তাহলে আমরা দেখছি যে কম্পিউটার এই স্লাইডে বা এই চিত্রে দেখা যাচ্ছে এটাই হচ্ছে উৎস বা সোর্স, কম্পিউটার। তারপরে হচ্ছে প্রেরক, এখানে মডেম বা কোনো ধরনের রাউটার, এগুলো হচ্ছে প্রেরক বা ট্রান্সমিটার বলা যায় এটাকে, ট্রান্সমিটার। প্রিয় শিক্ষার্থী, এখানে হচ্ছে সোর্স এবং ট্রান্সমিটার বা প্রেরক, মাধ্যম বা মিডিয়া বলা যায়, গ্রাহক বা প্রাপক অর্থাৎ রিসিভার, এবং গন্তব্য ডেস্টিনেশন। এখানে মডেম হচ্ছে এখানে রিসিভার বা প্রাপক, এবং যে উৎস থেকে কম্পিউটারে ডাটা গ্রহণ করা হচ্ছে, যে উৎস থেকে আসলে ডাটাটা আসছে এবং যে গন্তব্য কম্পিউটার আর কি, এটা অর্থাৎ যে কম্পিউটারে ডাটাটা গৃহীত হচ্ছে তাকে আসলে গন্তব্য বলা হয়। আমরা বিস্তারিত এখন একটু আলোচনা দেখব উৎস কি। যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার, টেলিফোন ও মোবাইল ফোন ইত্যাদি। অর্থাৎ যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয়। আমরা যদি একটা ডিভাইসের কথা বলি, যদি মোবাইল ফোন হয় সেটাও একটা উৎস। প্রেরক, ডেটাকে উৎস থেকে একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রাপকের কাছে প্রেরণ করতে হয়। এক্ষেত্রে উৎস ও মাধ্যমের মাঝে একটি প্রেরক থাকতে হয়। যে যন্ত্র উৎসের ডেটাকে মাধ্যমের মধ্য দিয়ে প্রেরণের উপযোগী করে রূপান্তর করে এবং ডেটার নিরাপত্তা বিধানের প্রয়োজনে একে এনকোড করে তাকে প্রেরক বলে, যেমন মডেম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি শুধু মোবাইল ফোন নিয়ে বসে থাকো যে না আমি এটা দিয়ে আমি কাউকে হয়তো মেইল করব, কিন্তু এখানে হয়তো কোনো ধরনের অপারেটর, মোবাইল ফোন অপারেটর থেকে যদি তুমি সংযোগ বা ইন্টারনেট সংযোগ না নেও, অথবা কোনো কম্পিউটার থেকে তুমি মেইল বা ছবি পাঠাতে চাও, কিন্তু মডেম ছাড়া কিন্তু তুমি পাঠাতে পারবে না। সেই ক্ষেত্রে এখানে কিন্তু একটা প্রেরক থাকতে হবে। তো প্রেরকটা হচ্ছে এখানে মডেম। এনকোড করে তাকে বলা হয় প্রেরক। তো এনকোড কি? মানুষের ভাষাকে কম্পিউটারের বা মেশিনের ভাষায় রূপান্তর করাকে এনকোড বলে। তো আমরা যদি এখানে চিত্রটা দেখি, এটা হলো উৎস। তো উৎস থেকে যদি আমরা মেসেজ, এখানে দেখা যাচ্ছে একটা মেসেজ বা বার্তা, সেটা প্রেরক কর্তৃক গৃহীত হচ্ছে মডেম, এবং এই প্রেরক কিন্তু আবার আমরা এখান থেকে যদি বলি যে একটা ডিজিটাল সংকেতকে কিন্তু গ্রহণ করছে। প্রেরকটা কিন্তু উৎস থেকে একটা ডিজিটাল সংকেতকে গ্রহণ করছে। ডিজিটাল সংকেত বা এখানে
যদি বাইনারি বলি আমরা 0 এবং 1 এই আকারে আসলে গ্রহণ করছে, ডিজিটাল সংকেতকে মডেম গ্রহণ করছে এবং সেই ভাষাকে আবার এনকোড করছে মডেম, এনকোড করছে। এনকোড করার পরে এটা একটা মেসেজ আকারে চলে আসছে। মেসেজ আকারে যখন যাচ্ছে এবং একটা প্রাপকের কাছে বা গ্রাহকের কাছে যাচ্ছে, এই সংকেতটা কিন্তু তখন অ্যানালগ সংকেতে পরিণত হয়েছে, একটা অ্যানালগ সংকেতের মাধ্যমে যাচ্ছে, আবার মডেম কর্তৃক গৃহীত হয়েছে, সেই সংকেতটা আবার ডিকোড করা হয়েছে। ডিকোড করার ফলে আসলে তখন গন্তব্য কর্তৃক গৃহীত হয়েছে, আবার এটা অ্যানালগ থেকে ডিজিটাল সংকেতে পরিণত হয়েছে। আমরা যদি বলি তারপরে মাধ্যমের কি কাজ, মাধ্যম হচ্ছে প্রেরক এবং প্রাপক যন্ত্রকে যুক্ত করে, যার মধ্য দিয়ে ডেটা স্থানান্তর হয়, তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলে। এর আরেক নাম কি? কমিউনিকেশন চ্যানেল। মাধ্যমের আরেক নাম হচ্ছে কমিউনিকেশন চ্যানেল বলা হয়, মাধ্যম বা মিডিয়াম। মাধ্যম দুই ধরনের হতে পারে, তার মাধ্যম, যেমন কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, টেলিফোন লাইন। প্রিয় শিক্ষার্থী, এগুলো আমরা এই অধ্যায়েরই আর ভিন্ন টপিকসে বিস্তারিত আলোচনা করব। এবং তার বিহীন মাধ্যম রয়েছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ইত্যাদি। তো মাধ্যম, এই মাধ্যমের মাধ্যমেই কিন্তু তথ্য বা কমিউনিকেশন হয় এবং প্রেরক থেকে প্রাপকের মধ্যে কিন্তু মেসেজটা চলে আসে একটা চ্যানেলের মাধ্যমে। চ্যানেল বা এটাকে বলা হচ্ছে কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম। এবং প্রাপক কর্তৃক যখন কমিউনিকেশন সিস্টেমে যার কাছে ডেটা পাঠানো হয় তাকে প্রাপক বলে। প্রাপকের কাজ হচ্ছে মাধ্যম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা। যেহেতু এখানে মাধ্যম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করছে প্রাপক, এখান থেকে ডেটাটা গ্রহণ করা হচ্ছে প্রাপকের কাজ। প্রাপকের কাজ ডেটা সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে গন্তব্য ডিভাইসের উপযোগী সিগন্যালে রূপান্তর করা। তো এই সিগন্যালটাই কিন্তু আবার গন্তব্যের উপযোগী নয়, কারণ এই সিগন্যালটা ছিল অ্যানালগ সংকেতের রূপ অনুযায়ী অ্যানালগ সংকেত ছিল। এখন এটা আবার মডেমের মাধ্যমে এটা ডিকোড হবে। ডিকোড বলা হয় কাকে? কম্পিউটারের বা মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করাকে বলা হয় ডিকোড। তো ডিকোড হওয়ার পরে, যেমন এখান থেকে ডিকোড হওয়ার পর সেটা গন্তব্যে পৌঁছাবে, যার উদ্দেশ্যে বা যে যন্ত্রে ডেটা পাঠানো হয়, অর্থাৎ ট্রান্সমিশনের পর ডেটা সর্বশেষ যে যন্ত্রে পৌঁছে তাকে গন্তব্য বলে। যেমন কম্পিউটার, টেলিফোন, মোবাইল ফোন ইত্যাদি আছে গন্তব্য। তো উৎস একটা কম্পিউটার, টেলিফোন, মোবাইল ফোন হতে পারে এবং গন্তব্যও হতে পারে কম্পিউটার, টেলিফোন বা মোবাইল ফোন। প্রিয় শিক্ষার্থী, ডেটা কমিউনিকেশন সিস্টেমের দক্ষতা, একটি ডেটা কমিউনিকেশন সিস্টেমের দক্ষতা নির্ভর করে নিম্নোক্ত বিষয়গুলোর উপর। সিস্টেমের ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ যদি আমরা বলি, এটা 1 নাম্বার। কারণ ডেটা কমিউনিকেশন কিভাবে ট্রান্সমিশন অর্থাৎ কিভাবে যোগাযোগ হবে এবং কিভাবে আসলে ডেটাটা সেন্ডার থেকে গন্তব্যে পৌঁছবে বা সোর্স থেকে যখন গন্তব্যে পৌঁছবে, সেটা নির্ভর করে আসলে ডেটা কমিউনিকেশনের সিস্টেমের দক্ষতা। আর দক্ষতা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর: সিস্টেমের ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ, সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড, সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মাধ্যম। সবগুলো বিষয়ের উপরে আসলে নির্ভর করে ডেটা কত দ্রুত ট্রান্সমিট হবে, ডেটা কমিউনিকেশন হবে কত দ্রুত। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড কি। প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। আমি আবার বলছি যে প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। অর্থাৎ ডেটা ট্রান্সমিশন
তো তাকেই বলা হচ্ছে যে ডেটা ট্রান্সফারের হারকে বলা হয় প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, তাহলে এর উপরে নির্ভর করছে ডেটা কত দ্রুত ট্রান্সমিট হচ্ছে। অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয়। এর আরেক নাম হলো ব্যান্ডউইডথ। বিভিন্ন ভাবে পরীক্ষায় আসতে পারে ডেটা ট্রান্সমিশন স্পিড কি অথবা ব্যান্ডউইডথ কি। এই ব্যান্ডউইডথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড সাধারণত বিট পার সেকেন্ড বিপিএস, এমবিপিএস, জিবিপিএস ইত্যাদি এককে পরিমাপ করা হয়। বিট পার সেকেন্ড, এমবিপিএস অর্থাৎ বিপিএস, এমবিপিএস এবং জিবিপিএস এককে পরিমাপ করা হয়। বাইনারি ডিজিট 0 এবং 1 কে বিট বলে। বাইনারি ডিজিট তোমরা জানবে, এটা তৃতীয় অধ্যায়ে আছে সংখ্যা পদ্ধতিতে। 0 1 কে আসলে বিট বলে, একে বি দ্বারা প্রকাশ করা হয়। 58 kbps বলতে বোঝায় প্রতি সেকেন্ডে 58 কিলোবিট ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। অনেক সময় পরীক্ষায় আসে, পরীক্ষায় ব্যাখ্যা আসে বিভিন্ন ধরনের যে 58 kbps বলতে কি বোঝো, অথবা এখানে ভিন্ন ভিন্ন সংখ্যা থাকতে পারে, বিভিন্ন সংখ্যা থাকতে পারে। তাহলে আমরা এটা বলবো প্রতি সেকেন্ডে 58 কিলোবিট ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। এটাকে 58 kbps বলে। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা উল্লেখ করেছি, স্লাইডে আমি উল্লেখ করেছি 1 বাইট 8 বিট দিয়ে গঠিত হচ্ছে। 1 বাইট 8 বিট সমান হচ্ছে 1 বাইট, অর্থাৎ 0 1 0 1 1 1 0 এগুলো যে বাইনারি ডিজিট গুলো আছে 8টা বিট দিয়ে হবে 1 বাইট। 1024 বাইট সমান হচ্ছে 1 কিলোবাইট, অথবা আমরা বলতে পারি 1 কিলোবাইট সমান 1024 বাইট। 1 মেগাবাইট সমান, এটা তোমরা জানো, জাস্ট উল্লেখ করা হলো, 1024 কিলোবাইট। 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট। 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট বা জিবি। প্রিয় শিক্ষার্থী, একটি সিস্টেমের ব্যান্ডউইথ যত বেশি হবে, সিস্টেমের মধ্য দিয়ে ডেটা আদান প্রদান তত বেশি হবে। ব্যান্ডউইথ আমরা আগেই বলেছি, ব্যান্ডউইথ হচ্ছে ডাটা ট্রান্সমিশনের হার, কত দ্রুত ট্রান্সমিশন হয় তা আমরা পরিমাপ করতে পারি ব্যান্ডউইথ দিয়ে। ডেটা স্থানান্তরের গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন স্পিড 3 ভাগে ভাগ করা যায়। ডেটা ট্রান্সমিশন স্পিড যথা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি যে ডেটা স্থানান্তরের গতির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন স্পিড 3 ভাগে ভাগ করা যায়। ডেটা ট্রান্সমিশন স্পিডের আমরা যদি প্রকার উল্লেখ করি তাহলে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি আবার উল্লেখ করেছি ন্যারো ব্যান্ড কি বা এর সংজ্ঞা কি, এর বিস্তারিত কি। ন্যারো ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত ধীর গতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন টেলিগ্রাফে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়। টেলিগ্রাফে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়। আমরা এখানে দেখছি একটা টেলিগ্রাফের ক্ষেত্রে একটা ন্যারো ব্যান্ড উল্লেখ করা হয়েছে। যে ডিভাইস আসলে টেলিগ্রাফ এখন আর প্রচলন নাই, আমরা টেলিগ্রাফের ক্ষেত্রে দেখব যে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে এদের ডেটা ট্রান্সমিশন স্পিড। ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে ভয়েস ব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। ন্যারো ব্যান্ডের চেয়ে দ্রুত গতিতে ডেটা স্থানান্তর হয়ে থাকে এই ভয়েস ব্যান্ডে। এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহৃত হয়। এছাড়া কম্পিউটার থেকে প্রিন্টার বা কার্ড রিডারে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী, ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? এটা কম্পিউটার থেকে প্রিন্টারে বা কার্ড রিডারে
এটা তোমরা সবাই জানো, কার্ড রিডার ব্যবহার এবং প্রিন্টার যখন আমরা কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ দেই সেই ক্ষেত্রে কম্পিউটার থেকে যে ডেটা স্থানান্তর হয় বা সেই স্থানান্তর হচ্ছে ভয়েস ব্যান্ড, এবং এটা প্রিন্টার কম্পিউটার থেকে যে ডেটা স্থানান্তরিত হয় বা কার্ড রিডারে যে ডেটা স্থানান্তরিত হয় সেটাই হচ্ছে ভয়েস ব্যান্ড। আমরা এখানে উল্লেখ করেছি, এখানে হচ্ছে একটা টেলিফোনের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে বেশি ব্যবহৃত হয় টেলিফোনের ক্ষেত্রে, কিন্তু আমরা টেলিফোনের ব্যবহারটা দেখানো হয়েছে যেহেতু এটার ব্যবহার এখনো আছে টেলিফোনের 1200 থেকে 9600 বিপিএস টেলিফোনের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়। ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, এরপর হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের ডেটা ট্রান্সমিশন স্পিড কমপক্ষে 1 এমবিপিএস হয়ে থাকে। সাইবার লাইন, ডিএসএল বা ডিজিটাল স্যাটেলাইট লিঙ্ক, রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ স্যাটেলাইট, ফাইবার অপটিক কেবল ইত্যাদিতে ব্যবহৃত হয় ব্রডব্যান্ড। মাইক্রোওয়েভ বা স্যাটেলাইট এগুলো তোমরা জানো ফাইবার অপটিক কেবল দিয়ে ব্যবহার হয়, এবং এই ব্রডব্যান্ড সার্ভিস মাধ্যমে ইন্টারনেটের স্পিডও অন্যগুলোর চেয়ে অনেক বেশি থাকে। অন্য যেগুলো বিভিন্ন ব্যান্ডউইথ আছে এগুলোর মধ্যে ব্রডব্যান্ডে স্পিড বেশি, কমপক্ষে বলা হয়েছে 1 এমবিপিএস অর্থাৎ 1 মেগাবিট পার সেকেন্ড। এখানে আমরা দেখছি যে ব্রডব্যান্ডের ক্ষেত্রে 1 এমবিপিএস প্লাস, 1 এমবিপিএস প্লাস অর্থাৎ এর চেয়ে বেশি আরো ডেটা ট্রান্সমিট হতে পারে। মিনিমাম হচ্ছে 1 এমবিপিএস। ফাইবার অপটিক কেবলের মাধ্যমে যখন ডেটা ট্রান্সমিট হয় ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে 1 এমবিপিএস স্পিড পাওয়া যায় কমপক্ষে, তার চেয়ে আরো অনেক বেশিও পাওয়া যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সমিশন স্পিড গুলো আলোচনা করলাম, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড নিয়ে, যাদেরকে ব্যান্ডউইডথ বলা হয়। এটার আমি পর্যায়ক্রমে এদেরকে তুলনামূলক আলোচনা করেছি, আশা করি তোমাদের বুঝতে সহজ হবে। কিছু উল্লেখযোগ্য প্রশ্ন আমি এখানে দিয়েছি, কিছু জ্ঞানমূলক প্রশ্ন। ডেটা কমিউনিকেশন কি, আশা করি তোমরা পারবে। আলোচনা করা হয়েছে ডেটা কমিউনিকেশন সিস্টেম কি, চ্যানেল কি, ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইডথ কি, ভয়েস ব্যান্ড, ন্যারো ব্যান্ড, ব্রডব্যান্ড কি। এই ধরনের প্রশ্ন জ্ঞানমূলক আরো অনেক প্রশ্ন আছে যেগুলো এর ভিতর থেকেই হতে পারে। এখানে উল্লেখযোগ্য কয়েকটি প্রশ্ন এখানে আমি দিয়েছি স্লাইডে যাতে তোমাদের বুঝতে সহজ হয়, এবং কিছু অনুধাবনমূলক প্রশ্ন। ব্যান্ডউইডথ 58 kbps বলতে কি বোঝায়, তো এটা আমি আলোচনা করেছি। ঠিক এরকম আরেকটা প্রশ্ন হতে পারে যে 9600 বিপিএস ব্যাখ্যা করো। প্রায় কাছাকাছি আলোচনা। তোমাদের আশা করি এই প্রশ্নের আলোকে এবং আরো বিভিন্ন ধরনের বিশ্লেষণধর্মী প্রশ্নের আলোচনার মাধ্যমে তোমরা খুব সহজেই আইসিটি ক্লাস, আইসিটি বিষয়টি ভালো করে বুঝতে পারবে আশা করি, এবং তোমরা আইসিটি বিষয়টি নিয়ে বিভিন্ন আমাদের যে স্যারেরা রয়েছেন তারা বলেছেন, এই জন্য আমি আর তোমাদের সাথে অন্য কথা কম বলে আসলে আমি মূলত ক্লাসের মধ্যেই মূল ক্লাসে চলে এসেছি, এবং প্রতিদিন আমি বিভিন্ন ক্লাসের মধ্যেই কিন্তু বিভিন্ন দরকারি কথাবার্তা হবে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন উল্লেখ করব বা বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে দিব। সেজন্য আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আমাদের আসলে ক্লাসগুলো, আমাদের টিচার আছেন 8 জন, তাই অনেকদিন পর পর হয়তো ক্লাসে দেখা হবে বা ক্লাস করানো হবে। একজন
টিচার সপ্তাহে বা 2 সপ্তাহে হয়তো একবার ক্লাস পড়বে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আজকের ক্লাসের মাধ্যমে উপকৃত হবে এবং তোমরা শুরুতেই অন্য সাবজেক্টের সাথে তাল মিলিয়ে আইসিটিও পড়তে থাকো, কারণ এটা শুধু পরীক্ষায় পাশের জন্য না, ভালো নম্বরের জন্যও না, এটা তোমার ব্যক্তিগত জীবনেও কাজে লাগবে। বিভিন্ন ধরনের কমিউনিকেশনের জন্য কিন্তু আইসিটির জ্ঞান তোমার লাগবে। তুমি যদি উদ্যোক্তাও হতে চাও, বিভিন্ন জবে বা বিভিন্ন প্রফেশনের মধ্যে যদি প্রবেশ করো বা নিজে কিছু করতে চাও, যে কোনো ধরনের কাজ করতে চাও, এখন আইসিটি ছাড়া তোমার কোনো উপায় নাই। তুমি প্রযুক্তির সাথে যদি থাকো, প্রযুক্তির মাধ্যমে নিজেকে গড়ো, তাহলে তুমি উন্নয়ন করতে পারবে, তুমি সফল হতে পারবে এবং দেশকেও এগিয়ে নিতে পারবে। এবং আইসিটি সাবজেক্টটাকে কঠিন বা সহজ মনে করার দরকার নাই। তুমি এটা পড়ে যাও সব সময়। যে কোনো ধরনের সমস্যা যদি হয় আমাদের সাথে আমরা ক্লাসে আরো আলোচনা করব এবং আমাদেরকে তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি তোমাদের সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ অল।